এই মুহূর্তে আমার সামনে বাংলাদেশের একজন নবীন লেখক মাসুদ রানা। উনি বাংলাদেশের অন্যান্য লেখকদের সাথে ওনার একটা ভিন্নতা হচ্ছে এই, উনি টোটাল বইগুলি লেখেন সংস্কৃতি এবং রাজনীতি নিয়ে, এবং উনি বিভিন্নভাবে পর্যালোচনা করার চেষ্টা করেন যে আমাদের কথিত যেই চরিত্রগুলো রয়েছে তারা আসলে কিভাবে কি এবং কিভাবে নিজেদের আসলে দেখতে চেয়েছিলেন, কোথায় গেল। এবং বাংলাদেশের ধারাবাহিকতায় ওনার এই লেখার মধ্যে গতানুগতিক রাজনীতি যারা করেছেন তাদের কেউ নিয়ে উনি লিখেছেন, আর যারা সনাতনভাবে আগেও করেছেন উপমহাদেশের তাদেরকে নিয়ে উনি লিখেছেন। তো আমি বলবো যে বাংলাদেশের আমরা যেটা মনে করি ওনার ব্যাপারে যে লেখার অঙ্গনে উনি কিন্তু একটা নতুন ধারার সূচনা করেছেন। উনি শুধু এক জায়গাতেই নিজেকে মানে বদ্ধ রাখেননি। তা মাসুদ ভাই, কথা আপনাকে প্রথমেই প্রশ্ন করি, আপনাকে যদি বলি যে আপনি লেখক হিসাবে নিজেকে কোন ধারার লেখক মনে করেন? আমি প্রথম আসলে কবিতা লিখতাম, পরে আমার এটা পড়ার প্রতি নেশা ছিল, মানে অতিরিক্ত সাংস্কৃতিক হিস্ট্রি পড়ার প্রতি। আমি মূলত দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু ইতিহাস পড়ার প্রতি আমার চোখ ছিল। কবিতা থেকে পড়ে আমি ইতিহাস লেখার দিকে এবং রাজনৈতিক চরিত্রগুলো নিয়ে আমি লিখতে অনেক পছন্দ করি। তার ভিতরে আমার শিক্ষা ব্যবস্থা নিয়েও আমি লিখছি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় তৎকালীন সময় রাজনীতি, ডক্টর মমতাজ উদ্দিন আহমেদ যখন দার্শনিক ভিসি, এইসব বিষয়গুলো আমি লিখি। রবীন্দ্রনাথকে নিয়ে লিখছি এবং বিভিন্ন ইয়েতে। আবার একটা মজার বিষয় কি, আপনি অবাক হয়ে যাবেন যে আমার কবিতার বই আছে, তার সাথে আবার উদাসীন প্রতীকের মনের কথা, যে মীর মুশাররফ হোসেনের যে উপন্যাস, সেটা আমি নাট্যরূপও দিয়েছি, শালগার মতো নীলকুঠি নামে। সুন্দর একটা কথা। তাহলে ওইটা কি মঞ্চায়ন হয়েছিল? না, ওটা মঞ্চায়ন, হ্যাঁ, ওটা মঞ্চায়ন করার জন্যই আমি এটা করছিলাম। আমাদের শালগার মধ্যে একটা নাট্যগোষ্ঠী ছিল আমাদের এলাকাতে, শালগার নবায়ন সাংস্কৃতিক গোষ্ঠী কুষ্টিয়াতে। ওরাই মূলত আমাকে এটা বলছিল যে একটা নাটক লিখে দেওয়ার জন্য। ওই গোষ্ঠীটার এখন কি অবস্থা? ওরা করতেছে, ওরা চলে। আচ্ছা রানা ভাই, আপনি কখন মনে করলেন যে আপনার এই চর্চার মধ্যে এই দেশ এবং রাজনীতি আসা উচিত, এবং কেন মনে করলেন? আমার আসলে আমি 1994 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি একটা বই লিখি, মুক্তিযোদ্ধা থানা করা অসমাপ্ত জবানবন্দি। আমার ওখানে বদর কমান্ডার ছিল কুমারখালী থানার একজন, তার সে বলতো এবং আমি লিখতাম। অবাক কাণ্ড যে তখন থেকেই মুক্তিযোদ্ধার প্রতি আমার একটা ছিল। তখন আমি জানতাম না যে এভাবে উড়াল হিস্ট্রি লেখা যায়। পরে আমি দেখছি প্রায় 40 বছর বয়সে এসে দেখলাম যে আমাদের এক সময় জাতীয় অধ্যাপক ছিল হিস্ট্রিয়ান সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন স্যার বাংলাদেশে খুব স্বনামধন্য একজন জাতীয় অধ্যাপক ছিল। সালাউদ্দিন স্যার এইভাবে উড়াল হিস্ট্রি লেখার একটা প্রকল্পই নিয়েছিল। এইটা মুক্তিযোদ্ধা নিয়েও আমার অনেকগুলো বই আছে। উড়াল হিস্ট্রি যেটা, এটা কি এখন বাংলাদেশের চর্চা হচ্ছে? বাংলাদেশের চর্চায়, কিন্তু আমি জানতাম না, কারণ আমি এসএসসি পাস করে ওরাল হিস্ট্রি লিখছিলাম। তাহলে এইটা নিয়ন্ত্রণ করতো কারা? এই ওরাল হিস্ট্রিটা পরে দেখছি অক্সফোর্ড ক্যামব্রিজেও এই ধরনের প্রকল্প ছিল ওরাল হিস্ট্রি লেখা। বাংলাদেশে এখন এটা বাংলাদেশে এখন এটা কারা লেখে এই ধরনের প্রকল্পগুলো দেখি না। তবে আমি একজন হচ্ছে যে নিশাত জাহান রানা আপা আছে, ওনার যুক্ত প্রকাশনী আছে, উনি দেখি মুক্তিযোদ্ধার জন্য গল্প নামে কিছু বই করছে। এটাও এক প্রকার ওরাল হিস্ট্রির মতোই আমার কাছে মনে হয়েছে। আচ্ছা রানা ভাই, আমাকে একটা কথা বলেন তো, আপনি দেশের কনটেক্সটে আপনার এই সাহিত্যকে কোথায় দেখতে চাচ্ছেন, বা আদৌ আপনি বক্তব্যটা কি, আপনি আমাদের পাঠককে কি মেসেজ দিতে চান? সেটা কি কোনো নির্দিষ্ট? পাঠক আমাদের আসলে আমরা সাহিত্য চর্চা করি যে পাঠক পড়ুক, পড়ে সত্য মিথ্যার প্রভেদটা জানুক, কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনার যেমনই আছে যে আমার বঙ্গভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রাজনীতি বইটা, সেখানে আমি আমার দৃষ্টিতে দেখাইছি, তথ্য প্রমাণ সহ দেখাইছি যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী দেখাই ছিল না। যেমন আমার আরেকটা বই আছে শান্তিনিকেতন ইসলামী তার ঐতিহ্যের শিক্ষা, সেখানে আমি দেখাইছি যে না, রবীন্দ্রনাথ তার যে মানুষ যে সমালোচনা করে রবীন্দ্রনাথ মুসলিম বিদেশি ছিল, মুসলমানদের শিক্ষা বিক্ষা নিয়ে ভাবতো না। কারণ আমি সেখানে দেখেছি না, রবীন্দ্রনাথ মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করছে এবং শান্তিনিকেতন ইসলাম ইতিহাস বিভাগ করছে। এভাবে যেমন নিউক্লিয়াস নিয়ে আমার একটা আছে, নিউক্লিয়াস মুজিব বাহিনী। সম্পর্কটা আলাপ করে এই নিউক্লিয়াসে যাই। আচ্ছা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যাপারে আমাদের মানে শাশ্বত যে ধারণাটা, যে উনি আসলেই প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন। এখন আপনার তথ্য এবং উপাত্ত এগুলোর প্রেক্ষিতে আপনার মনে হচ্ছে যে না, তথ্যটা আমাদের ভুল, তাহলে এইটার আপনি সমাধানটা কোথায় দেখেন? আমরা তো যুগ যুগ ধরে এটা পেয়ে এসেছি এবং আমরা এটার উপরই বেশ। আপনি অবাক হয়ে যাবেন, আসলে কথা অবাক হয়ে যাবেন যে 2005 সালে বঙ্গভঙ্গের 100 পূর্তি একটা করা হয়। বঙ্গভঙ্গ যে 1905 সালে যে বঙ্গবন্ধু হয়, এই 2005 সালে সেখানে বঙ্গবন্ধুর 100 পূর্তি উপলক্ষে সেখানে কিছু বই লেখা হয়।
এই বই কি ওই বই, হ্যাঁ, আমাদের বাংলাদেশেই আছে, বিভিন্ন ব্যক্তিরা লিখছে। তারা সরাসরি দেখছি রবীন্দ্রনাথকে, কয়েকটা বই একটা প্রকল্প টাইপেরই ছিল, সেখানে এই কমিটির প্রধান ছিল কবি আল মাহমুদ। তারা পরিকল্পিতভাবে রবীন্দ্রনাথকে একটা দিয়েই তারা হ্যাঁ রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরোধিতাকারী হিসাবেই সেখানে চিহ্নিত এটা তো ভারতীয় লেখায় তো আমরা পাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা আপনি কিভাবে ভারতীয় করলেন? ভারত ওই একই সিস্টেমে আসলে আমাদের রবীন্দ্রনাথ যে মুসলিম বিদেশি এটা উপস্থাপন করার জন্য এইভাবে তারা উপস্থাপন করবে। ভারতবর্ষের এইরকম একটা গোষ্ঠী আছে, ধর্মীয় একটা বিষয় কাজ করেছে। জি জি, কিন্তু রবীন্দ্রনাথ আসলে মুসলিম বিদেশি। আপনার প্রমাণ করা একটু এখনকার কনটেক্সটে আরো কঠিন না? এখনকার কন্টেক্সটে আসলে আপনার এখানে পদক্ষেপ কি? না, এখন ঘটনা হচ্ছে যে আমরাই যখন সাধারণ মানুষের সাথে মিশি, ঘটনা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে মিশে দেখছি যে ওরা বই পড়ে না পড়ে যখন ইউটিউবে বিভিন্ন একেবারে একটা টক্সিক টাইপের, হ্যাঁ ছোট ভাই পুরো ওইটা নিয়েই মেতে থাকে। ওখানে কে ইউটিউবে এই তথ্যটা দিচ্ছে, কে প্রমাণ করছে, এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা থাকে। কিন্তু ডিপলি যে কাজগুলো আছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করিনি, এভাবে কয়েকটা বই আছে, সেই বইগুলো তো এখনকার পাঠক পড়তে চায়। সংবাদ পত্রিকা আপনি লিখেছেন এই বিষয়ে? না, আমার সংবাদ পত্রিকার সাথে আমার পেশাগত কারণে আমি সংবাদপত্র লেখার সুযোগ পাই না। এই বিষয়টা নিয়ে আপনি কত দূর যেতে চান, নাকি এইখানে আপনার স্টপ? না, আমি লিখছি রবীন্দ্রনাথকে নিয়ে, তো আমার রবীন্দ্রনাথের হয়েছে আবার আমি আর একটা বই কাজ করতেছি, সেটা হলো রবীন্দ্রনাথের শত্রুমিত্র। কারা রবীন্দ্রনাথের শত্রুমিত্র? আপনি অবাক হয়ে যাবেন, রবীন্দ্রনাথের প্রথম যারা বিরোধীকারী ছিল তারা ছিল ভারতবর্ষের কমিউনিস্টরা। আচ্ছা, হ্যাঁ, আপনি অবাক আরো একটুই হবেন যে আমি বলি যে কমিউনিস্টের একটা সাংস্কৃতিক গোষ্ঠী ছিল প্রগতি লেখক সংঘ বা প্রগতি শিল্প সাহিত্য সংঘ, এরকম ছিল। সেখানে আমাদের সলিল চৌধুরী, কলিম শরাফি, এরা সব ছিল। তো এরা কিন্তু এদের লেখাতেই হেমাঙ্গ বিশ্বাস, এরা কিন্তু ওদের লেখাতেও দেখাইছে যে সেই সময় রবীন্দ্রনাথ যে ধনী লোকের সন্তান, তাদের এই যে গণসঙ্গীতগুলো সেইগুলো তারা খাইছে, বলছে রবীন্দ্রনাথ হলো কমিউনিস্টদের শত্রু। এটাই আপনি হেমাঙ্গ বিশ্বাসের বই আছে, আপনি পড়ে সলিল চৌধুরীর বইগুলো আছে। আপনার মানে অবলোকন কি আসলে না রবীন্দ্রনাথ এই ধরনের কোনো নাই। তাহলে রবীন্দ্রনাথ প্রগতি লেখক সংঘের সদস্য ছিল আপনার সাজ্জাদ জহির, ফয়েজ আহমেদ ফয়েজ, নেহেরু, জওহরলাল নেহরু, যে প্রগতি লেখক সংঘের যেটা সারা ভারতবর্ষে যে এটা ছিল, সেই কমিটির সে সদস্যও ছিল। কিন্তু রবীন্দ্রনাথ শেষের দিকে এতই ব্যস্ত হয়ে পড়ছিল লেখালেখি নিয়ে, তিনি এই ধরনের কোনো অনুষ্ঠানগুলোতে যেতে পারতো না। তিনি একবার নেহরুকে পত্রও লিখছিল যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি হয়ে আছি, যে তোমরা যে এই করো, আমরা এখান থেকে করতে পারি। কথা বুঝতে পারছেন? তাহলে এই তথ্যগুলো তো সাধারণ পাঠকের কাছে আসতে হবে, সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা? ওই যে বই লিখছি, আমরা আরো লেখার চেষ্টা করতেছি। এখন সংঘের মাধ্যমে কি যাচ্ছেন? সঙ্গে না, আমার কোনো সঙ্গ নাই। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় কথায়, খুব টাচি, সংবেদনশীল এখন নিউক্লিয়াস নিয়ে আপনি লিখছেন। জি জি। এবং আপনি নিউক্লিয়াসে তখন এই তথাকথিত প্রতিক্রিয়াশীল দলগুলোর কিছু নেতার কথাও এনেছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের ধারণা যে নিউক্লিয়াসটা পুরাপুরি বাম ধারার তখনকার লেখক, সাহিত্যিক, শিক্ষক, বিশেষ করে শিক্ষকরা, এদেরই একটা সংগঠন। কিন্তু আপনি প্রমাণ করতে চেয়েছেন এই সংগঠনটা ঠিকই আছে, কিন্তু এই সংগঠনের সাথে প্রতিক্রিয়াশীল চক্র, যেমন তৎকালীন আওয়ামী লীগের অনেক বড় মানুষজনও এটার সাথে জড়িত। আপনি প্রথমেই এটা ভুল, আপনি যেটা বলছেন না, নিউক্লিয়াসের উদ্ভাবই ঘটছিল বাংলাদেশ আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগের হাত ধরে। কারণ সিরাজুল আলম খানরা কিন্তু ছাত্রলীগ করতো, কাজী আরিফরা কিন্তু ছাত্রলীগ করতো একসময়। কাজী আরিফ, সিরাজুল, এরা সব ছাত্রলীগের লোক ছিল, এরাই কিন্তু নিউক্লিয়াস। আপনি ৬২ পরবর্তীতে যখন পাকিস্তান বিরোধী আন্দোলন সংগ্রামকারে, যেটা বামরা বলেন, ডানরা বলেন, তারা যখন সবাই জেলখানায়, সবাই তো জেলখানায়, বাম ডান বা অন্য সংগঠনগুলো যারা ছিল, সিপিবি ৬২টা, সেগুলো গণহারে জেলখানায়, তখন এই ছাত্ররাই গোপন একটা মিশন করে, যেটা নিউক্লিয়াস আমরা জানি। হ্যাঁ, এবং আমরা জানি যে বাম ধারাদের, হ্যাঁ, এরা একদিকে আপনি দেখেন, সিরাজুল আলম খানের লেখা বই আছে, আমি সিরাজুল আলম দেখেন, ওখানে উনি কিন্তু বলতেছে যে নিউক্লিয়াসের গোপন কথা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী, উনি কিন্তু জানতো, যেটা বেগম মুজিব জানতো। হ্যাঁ, উনি জানতো। সেক্ষেত্রে তো এটা কি প্রমাণ হয় যে উনি এটার সাথে সক্রিয়? হ্যাঁ, আমার মনে হয় যে এরা সবই সক্রিয় ছিল। পরবর্তীতে মনে হয় দিয়ে বলবেন মাসুদ রানা? মনে হয় এটা কারেক্ট। পরবর্তীতে হয়েছে কি, আমি যেটা পরে দেখছি যে ৭২-এ যখন সিরাজুল আলম খানরা যখন জাসদ করলো, বা ৭২-এ যখন কাজী জাসদ তৈরি করলো, জাসদ নিয়ে কিন্তু মনির সাথে তাদের একটা দ্বন্দ্ব। এবং নিউক্লিয়াসের এই গোষ্ঠী কিন্তু মুজিব বাহিনী করে, মুক্তিযোদ্ধার যে মুজিব বাহিনীটা ছিল, এরা নিউক্লিয়াস। আপনার
এইখানে বাম ডান অনেকেই আপনি জিততেছিল। নির্দিষ্ট একটা ব্যক্তিকে নিয়ে, প্রতিক্রিয়াশীল দলের একটা ব্যক্তিকে নিয়ে নিউক্লিয়াস নিয়ে লিখেছেন। এখন উনি কি নিউক্লিয়াসের একজন মানে প্রধান কেউ? না, উনি প্রধান না, তবে ওনাকে কেন আপনি আনলেন? আমি এটা হলো যে উনি প্রধান না, আবার উনাকে অধিকাংশ লেখকরা যেমন শামসুদ্দিন পিয়ারা, ইনি লিখছে, সিরাজুল আলম খান, কাজী আরিফের নিজের লেখা বই আছে, বা আমাদের ইদানিংকালে মহিউদ্দিন ভাই লিখছে, প্রথমতে মহিউদ্দিন ভাই লিখে সিরাজুল খান নিয়ে নিয়ে একটা বই লিখছে, প্রতিরাগ সিরাজুল খান। এরা যারা বই লিখছে, এই ধরনের বইগুলোতে লিখছে, তা আমি এদের খেয়াল করে দেখছি এরা সবাই শেখ ফজলুল হক মনিকে পাস করে গেছে, মানে এরা অ্যাভয়েড করে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রতিক্রিয়া। জি জি, পরবর্তীতে মনি রাজনৈতিক যুবলীগ করাতে। আপনার দৃষ্টিকোণ থেকে না, আমার মনে হয়েছে মনি এটা না, দৃষ্টিকোণ থেকে আমার হাইপোথিসিস যেটা, আমার যেটা হাইপোথিসিস ছিল যে হ্যাঁ তিনিও এর সাথে জড়িত ছিল এবং এটাই আপনি পাঠককুলের মধ্যে কিন্তু বর্তমান সময়ের কারণে আপনি একটু নিরাপত্তাহীনতা। না, নিরাপত্তাহীনতা আমাদের লেখকরা তো যদি লেখকরা লেখকই। আবার আপনার মুক্তিযোদ্ধার সাম্প্রদায়িক রাজনীতি ও বর্তমান বাংলাদেশ একটা বই আছে, সেখানে আপনি অবাক হয়ে যাবেন, আপনি বইটা পড়ে দেখেন যে আমি শেখ হাসিনা যখন ক্ষমতায় রয়েছে তাকে কিভাবে ক্রিটিক করছি, সেখানে অত্যন্ত মারাত্মকভাবে ক্রিটিক করছে, কি সে কিভাবে ধর্মান্ধ উস্কানি দিচ্ছে, কিভাবে এইভাবে মারাত্মক আপনি মুক্তিযুদ্ধ সাম্প্রদায়িক রাজনীতি বর্তমান বাংলাদেশ, মানে লেখি কিন্তু ভয়ের কিছু নাই, আমরা লেখি আমাদের উদ্দেশ্য মানুষ পড়ে ভুল না বোঝে, কারো না কারো তো লিখতে, কিন্তু ভুল যাতে না বোঝে, মানুষ ভুল বুঝলে এটা একটা ঝামেলা, বুঝতে পারছেন, না পড়িয়ে একটা মন্তব্য করবে তখন একটা হয়, পড়ার দরকার। মাসুদানা, একটা প্রশ্ন সবাইকে করি, আপনাকেও করি, এটা খুব অপ্রিয় কিন্তু কটাক্ষ, সেটা হচ্ছে আপনাদের এই তথ্যের ভান্ডার, এটা কি শুধু মানে সূত্র থেকে পেয়ে নিজের অভিজ্ঞতা? আপনি না, নিজের অভিজ্ঞতা দেখেন, যেহেতু বয়সে মুক্তিযোদ্ধার পরে আমার জন্ম, 1976-এর 5 নভেম্বর আমার জন্ম, 76-এর প্রশ্নগুলো। হ্যাঁ, আপনি দারুণ কথা বলছেন। ঘটনা হচ্ছে যে তথ্য তো কোনো না কোনো ভাবে যে যেখানে বিশেষ করে 1949 থেকে 1971 বা 1975, এইগুলো কিন্তু খুব বেশি দিন আগের না। এইসব বই, এইসব পত্রপত্রিকাও কিন্তু হয়ে গেছে, আমরা সেই পত্রপত্রিকা রেফারেন্স দিচ্ছি, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী নিচ্ছি, সেখানে তারা স্মৃতি কথাই লিখছে, সেটা আবার আমরা যাচাই বাছাই করছি, আমি আমার হাইপোথিসিস দিয়ে এটা যাচাই বাছাই করছি যে আসলে সে সত্য বলছে না মিথ্যা বলছে, এগুলো করিয়ে আমি লিখছি। এইটা সুন্দর কথা বলছেন যে আমি মৌলানা ভাসানীকে নিয়ে একটা বই লিখছি, সেখানে আমার মানে লেখক হিসাবে সবচেয়ে বাংলাদেশের যিনি নমস্য মানুষ ছিল সেটা ছিল সৈয়দ আবুল মুকসুদ, ব্যক্তিটা মারা যায়। তাই আবুল মুকসুদের কিন্তু বইয়ের আবুল মুকসুদ কিন্তু মৌলানা ভাসানী বলে এত বড় ঢাউস একটা বই লিখছে, হ্যাঁ এত বড় বই। তা আবুল মুকসুদ যে কোথায় ভুল লিখছে সেটাও কিন্তু আমি লিখছি। এখন আপনি যদি ইন্টারেস্টেড হয়, কোনো মানুষ যদি মনে করে যে মাসুদ ভুল লিখছে বা লেখক মাসুদরা ভুলছে, সে লিখতে পারে, হ্যাঁ, সেটা আমাকে না ব্যক্তিগত আক্রমণ না করে সে লিখতে পারে যে আমি ভুল লিখেছি, সে ওই ধরনের। আমি কিন্তু সব বই ক্রিটিক লিখি, আপনি আমার বইগুলো পড়ে দেখবেন, আমি দেখি যে এই বইটার উপর আগে কারা কারা বই লিখছে, নিউক্লিয়াসের উপর শামসুদ্দিন পিয়ারার বইটা, আমি সিরাজুল আলম খান যে বইগুলো আছে সব বই ক্রিটিক করছি, যে এরা ভুল কোথায় লিখছে বা এরা কোথায় কথাটা সত্য মিথ্যা কোথায় হয়ে গেছে, তারপরে কিন্তু আমি বলি আমার লেখার প্যাটার্নটা, যারা আমার লেখা পড়ছে তারা কিন্তু এটা বুঝতে পারে যে আমি এই প্যাটার্নে লিখি। আমি প্রথমকে ক্রিটিক করি যে কারা এই প্রসঙ্গে বইগুলো লিখছে, তাদের বইয়ের ভুল কোথায়, আমি কোথায় ঠিক বলছি। এখন আমার বইয়ের যদি ভুল বের করতে চাইলে একজন লিখলে, তাহলে আপনার একটা মানে এটা বলবো একটা সুন্দর এবং সুনিপুণ একটা লক্ষ্য যে আপনি ক্রিটিক করেন। হ্যাঁ, আমি ক্রিটিক লিখি, এটার ভুল আমাদের যে বদ্ধ ধারণা সেটা আসলে কত পেশাগতভাবে ঘটনা হচ্ছে, পেশাগতভাবে তো আমি মানে পেশা এবং নেশা, বিশ্বে তো সব জায়গায় এরকম ক্রিটিক, বাংলাদেশের ক্রিটিক সাংবাদিক এটা থাকে। হ্যাঁ, বাংলাদেশের লেখাওক হিসাবে পেশা নেওয়া খুব কঠিন। সাংবাদিকরা হয়তো কিছু করে বা বিশ্ববিদ্যালয়ের স্যাররা, আর আমার কিন্তু 29টা বই, এই 29টা বইয়ের যদি রয়্যালিটি পাই, কত বছর এসেছে এটা? প্রায় তো ওই তো 10-15 বছর ধরে 29টা বইয়ের যদি রয়্যালিটি পাই, আমি প্রতি মাসেই একটা হ্যান্ডসাম টাকা পাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের প্রকাশনা শিল্প এমন যে ওরা অন্য কাজ করে, লেখকদের টাকা দেয় না, এবং লেখকরা টাকা কোনো না কোনো ভাবে যদি লেখকদের হাতে টাকা চলে আসে, সেই টাকা যদি আমি আটকাই দিছি, পরে সেই প্রকাশকদের সাথেই আমার একটা হয়ে, আপনি অবাক হয়ে যাবেন যে এমন কোনো প্রকাশক নাই যে তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, অথচ বইগুলো নেওয়ার আগে। তা আমি যেহেতু পেশাগতভাবে লেখক না, আপনাকে আমি যেটাই বলতেছি যে সার্বক্ষণিক অল টাইম আমি লেখক না। এই লেখক না, এর কারণ হচ্ছে পেশার। হ্যাঁ, পেশার। এখন লেখার থেকে যদি আমার পেশার ব্যাপারে যদি একটা রিল্যাক্স অবস্থায় থাকতেন, হ্যাঁ, অর্থনীতি যদি লেখা নিয়েই থাকতেন। জি, অর্থনীতি যদি একটা ফিল করলেন কবে, মানে এখন এটা ফিল করি, কারণ এইটা করতে গেলে তো আমার পেট চলবে না, আমি আমার জীবন জীবিকার জন্য, কিন্তু বই কিন্তু 29টা
বই কিন্তু আপনার 29টা, অর্থাৎ এই আমার আমার যিনি যে আমাকে খুব একটা বুদ্ধি পরামর্শ তিনি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক ফরাদ হুসাইন, তিনি অনিক মাহমুদ নামে পরিচিত। তো অনিক মাহমুদ স্যার আমারে বলছিল যে তুমি যেভাবে, আমি জানতাম না এই প্যাটার্ন, অনিক মাহমুদ বলছিল যে অনিক মাহমুদ স্যারকে আমি একটা বই উৎসর্গ করছি আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে লেখা। তো অনিক মাহমুদ স্যার বলছে যে আপনি যে কথা বললেন যে আপনি কিভাবে টিক করে লেখেন, অনিক মাহমুদ স্যার আমারে বলছে যে রানা, যাদের পড়াশোনার গতিটা বেশি, মানে পড়াশোনার স্পেসটা বেশি বেশি পড়াশোনা করে, তারা তোমার মতো এই ধরনের কিটিক বই লিখতে পারে। এই ধরনের বই লিখতে গেলে প্রচুর পড়ার প্রয়োজন এবং প্রচুর সংগ্রহ প্রয়োজন। আমি জানি না, আসলে আমার পড়াশোনাও আছে, আমার নিজের ব্যক্তিগত একটা লাইব্রেরিও আছে, অনেক সমৃদ্ধ একটা লাইব্রেরি আছে। আপনি বাংলাদেশের উপমহাদেশের মারাত্মক 3টা বিষয়ের উপর কাজ করছেন। একটা হচ্ছে আমরা রবীন্দ্রনাথের বিষয়ে যেটা জানি সেটার উপর কাজ করছেন, নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটার উপর আমার কাছে, এবং আপনি আরেকটা বিষয়ের উপর কাজ করছেন যে সমাজতন্ত্র, আপনার মুখ থেকেই শুনি, ফেবিয়ান সোশ্যালিটি, যেটাকে আমি জিন্দাকে আমি নেহরুকে দেখাচ্ছি, যেটা আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাম বুদ্ধিজীবীদের যে ভূমিকা, এই বইটাতে আমি দেখাইছি বাংলাদেশ মুক্তিযুদ্ধে প্রথম যারা বাম বুদ্ধিজীবীরা ছিল প্রথম অগ্রগণ্য ভূমিকা, সেটা অক্সফোর্ড এবং ক্যামব্রিজের বামদের সাথে লন্ডন বিশ্ববিদ্যালয়ের বামদের কি পার্থক্য ছিল, এবং অক্সফোর্ড ক্যামব্রিজের বামরা কিভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রশ্নে সেই সময় ইন্দিরা গান্ধী সরকারের পার্সোনাল পিএন আসকার, এরা সব বাম বুদ্ধিজীবী ছিল, এদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল। এবং এইগুলো কিন্তু আমি দেখেছি। আমার ওই বইটা হলো আলাদা প্রকাশনী করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাম বুদ্ধিজীবীদের ভূমিকা। এটা এই বাম বুদ্ধিজীবীদের নিয়েও কিন্তু আমার, মানে বামদের নিয়ে, লেফটিস্টদের নিয়ে লেখা, আমি লেফটিস্ট করি না, ওদের এই সমাজতান্ত্রিক আদর্শ করি না, কিন্তু আমার এই দিকে কিন্তু ঝোঁক আছে। আমি যখন ইউনিভার্সিটি প্রথম পড়ি, আমি প্রথমেই পড়ছি ডাচ ক্যাপিটাল, আমি মার্ক্সের ডাচ ক্যাপিটাল পড়ছি, তার শ্রেণী সংগ্রাম পড়ছি, পুঁজি লাভ, এইভাবে একটা বই আছে, সে প্রগতি প্রকাশনী, মস্কো থেকে প্রগতি প্রকাশনী বইগুলো আমি সবই পড়তাম। এই জায়গা কিন্তু আমার পড়ার জায়গা কিন্তু এটা। এখন এই যে আপনার এই যে বাংলা গবেষণার আফজালুল বাসার ভাইটাই আছে, আফজালুল বাসার ভাইকে আমি খেয়াল করি দেখি, আফজালুল বাসার ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, এরা এবং রতন ভাই আমার বাম বুদ্ধিজীবীদের ভূমিকার বইটা, রতন ভাই আমি শুনছি যে বদরুদ্দিন ওমরে এই বইটা পড়ছে, যে আমি সেখানে আমি এখানে দেখাইছি যে এই বইটাতে বাম বুদ্ধিজীবীরা, সেখানে রেহমান সুবানকেও আমি বাম বুদ্ধিজীবী হিসাবে, রেহমান সুবান, প্রফেসর আনিসুর রহমান স্যার, এদেরকে আমি বাম বুদ্ধিজীবীর তালিকায় রাখছি। আপনার সাথে কথা শেষ হবে না, কারণ আপনি হচ্ছেন নবীন বাংলাদেশের। আপনি নিজেকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান? আমি লিখতে চাই যতদিন আছি। আপনার লেখাটাকে কোন পর্যন্ত? আপনি শুধু লেখা, আমি লেখা ছাড়া বাঁচতে পারবো না, পড়াই লিখেই যাবেন। হ্যাঁ, পাঠকের কাছে পৌঁছানোর, পাঠকের কাছে তো বই হয়, বই না হলে তার দায়িত্ব। হ্যাঁ, প্রকাশক তো বই হবে, আপনারা নিজ থেকে কোনো দায়িত্ব না, প্রকাশকরা হবেই। আমি আমার লেখার ক্ষেত্রে কম, আমি এই যে সাম্প্রতিক কথা প্রকাশনী থেকে আমার একটা বই আমি করবো, আমি বলছি। 21শে মেলায় তো আপনি এখনো দেননি? না, 21শে মেলার বই থাকে তো, আমি না থাকলে তো বই, এবার যাইনি মেলাতে, কিন্তু বই ছিল, আমার বই তো থাকি। কিন্তু আমি বলছি যে আমার লেখার ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করবো না। প্রকাশকদেরকে বলছে যে আপনি পরামর্শ দেবেন, আমি বই লিখবো, এই কাজগুলো আমি করি না, আমার যেটাই আমি লিখি, এবং লিখে যাবো যতদিন আছে প্রাণ, লিখি। মাসুদ ভাই, ধারাবাহিকভাবে আপনার সাথে আলাপ হবে, এ তো মাত্র শুরু। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনার সাথে